তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখেই সাকিব মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চিনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ার মামাতো ভাই। আমার কিন্তু আরও একটা পরিচয় আছে। বন্যা ভ্রু কুচকে জানতে চাইল, কি? তানভীরের বন্ধু। ওহ। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? রাকিব তানভীরের হাত টেনে আহ্লাদে কণ্ঠে বলে উঠল, ভাবি আমাকে বাঁচান। বন্যার হেমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলে চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, মানে? ওহ সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। বন্যার কাছাকাছি এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কৃশ রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারল না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসল। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর অকস্মাৎ ব্রেক কষল। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসল, চোখে ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপ্পি আর ফুপাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে। তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা বলার ইচ্ছে নেই। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। বন্যা শান্ত কণ্ঠে বলতে শুরু করল, তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শুনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর।
মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকেই অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবু আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দি হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি যখন এতটা আবেগ আছে, সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল। আমার ছেলে মানুষের কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সব কিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমন ভাইয়ার অবাধ ধৈর্যের অন্ততও দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়ত নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়াকে বনুর সব সময় ভাইয়া বনুকে সব সময় বউয়ের মর্যাদাই দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছেন ওনারাও আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধ হয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাদ হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি 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 বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো?
আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বীর ঝড় বইছে। অস্ফুট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে হার পাচ্ছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত নিষ্পিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যা আমি বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাবৃত আত্মতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যে জীবনে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আমার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাতাল ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। বন্যার দিকে তাকিয়ে কাঠ কাঠ গলায় বলল, তুমি মেয়ে ভীষণ নির্দয়। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলোও আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদানরূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আব্বু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের পরিবারের মতো আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ার যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তঃসহ বিস্ফোরিত দু চোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ানো ব্যথাগুলো ভেতটাকে বড্ড পোড়াচ্ছে।
মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উদ্ধত্ত ছাই হয়ে গেছে। তানভীরের চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা ত্রস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মুখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে আবির আর মেঘ কক্সবাজার পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহের ছোটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘ ঘুমিয়েছিল, তবে ঘণ্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধ ঘুমের থেকেই পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখনও একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষ অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ার সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবার কোনো কক্সবাজার এসেছে। বাসায় অনেকবার বলেও কখনোই সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসল। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা জল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদয় হাসল। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয়ে স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিভু নিভু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখেই মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকা এক টানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ 2 চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাত মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাত মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নেচাতেই মেঘ লজ্জায় আবির প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির 2 হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করল, তুমি এত লজ্জা পেলে আহিয়া আসবে কেমন করে?
মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো, তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে, তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু আবির কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করল, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ, সেই আগুন নিভাবে কি শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকল, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকল, ও বউ। মেঘ মৃদুস্বরে বলল, হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করল। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদরে কণ্ঠে বলল, আই ওয়ান্ট এ ডিপ কিস। মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন? মানে, আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম, তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সব কিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করল, আম্মুর পরে তুমিই একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগুড়ো ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি, আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না? কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। দূর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসায় অর্থবহ।